হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা করব এভারেজের পার্ট 3। এভারেজের 3 নম্বর পার্টের ক্লাস আমরা করব। এখানে আমরা সহজ কিছু এভারেজের অঙ্কের সাথে সাথে কঠিন কিছু এভারেজের অঙ্ক দেখব বা করার চেষ্টা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। The batting average for 27 innings of a cricket player is 47 runs। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ক্রিকেট প্লেয়ারটা এখনো অবধি 27টা ইনিংস খেলেছে এবং 27টা ইনিংস খেলে তার গড় রান হচ্ছে 47। অর্থাৎ তার মোট রান হচ্ছে 27টা ইনিংসের 27 গুণ 47। His highest score in an innings exceeds his lowest score by 157 runs। অর্থাৎ তার যে ইনিংসে হাইয়েস্ট স্কোর হয়েছে তার সঙ্গে তার যে ইনিংসের লোয়েস্ট স্কোর হয়েছে সেটা যদি আমরা ডিফারেন্স করি তাহলে পাবো 157। এবার বলছে ইফ দিস টু ইনিংস আর এক্সক্লুডেড, অর্থাৎ যদি হাইয়েস্ট ইনিংস এবং লোয়েস্ট ইনিংস এই দুটোকে আমরা বাদ দিই, দ্য এভারেজ স্কোর অফ দ্য রিমেইনিং 25 ইনিংস ইজ 42 রানস। তাহলে বাদ বাকি এই দুটো ইনিংস বাদ দিলে 27টা থেকে বাদ বাকি যে 25টা ইনিংস পড়ে থাকে তাদের গড় হচ্ছে 42 রান। তাহলে বলছে যে তার যে ইনিংসটা হাইয়েস্ট স্কোর হয়েছিল সেই হাইয়েস্ট স্কোরটা কত ছিল। তো আমরা প্রশ্ন থেকে প্রথমে পেয়েছি যে হাইয়েস্ট স্কোরের যে ইনিংসটা মাইনাস লোয়েস্ট স্কোরের যে ইনিংসটা তাদের ভ্যালুটা হচ্ছে 157, মানে তাদের ডিফারেন্সটা হচ্ছে 157। এইবার যদি আমরা দুটো ইনিংসকে এক্সক্লুড করি, তো সেই কারণে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য যে যদি আমরা দুটো ইনিংসকে এক্সক্লুড করি, টু ইনিংস যখন এক্সক্লুডেড করব তখন কি দাঁড়াবে না রিমেইনিং কটা থাকবে 25 ইনিংস। রিমেইনিং 25 ইনিংসের আমাদের এভারেজ কত দাঁড়াবে? এভারেজ দাঁড়াবে 42 রানস। তার মানে আগে কত এভারেজ ছিল আমাদের? আগে এভারেজ ছিল 47। তাহলে এই দুটো ইনিংস যদি আমরা বাদ দিই তাহলে এভারেজ কত ডিক্রিজড করলো না 5 কিন্তু ডিক্রিজড করলো। এটা খুব গুরুত্বপূর্ণ। এভারেজ কত কমলো? এভারেজ 5 কমলো। তার কারণ তার অরিজিনাল 27টা ইনিংসের যে এভারেজ ছিল সেটা হচ্ছে 47 রান, এখন হয়েছে 42 রান গড়, তাহলে 5 ডিক্রিজ করলো। এইবার আমাদের যেটা আমরা বলতে পারি তাহলে যে দুটো ইনিংস আমরা নিয়েছি, যে দুটো ইনিংসকে আমরা আসলে বাদ দিয়েছি, এই দুটো ইনিংসের টোটাল ভ্যালু হবে 47 প্লাস 47। কেন 47 প্লাস 47 এবং তারপর 25 ইন্টু 5? কেন এটা আমি লিখলাম 47 প্লাস 47 প্লাস 25 ইন্টু 5? না দেখো, ভালো করে একটা জিনিস বুঝবে, সেটা খুব সিম্পল জিনিস, খুব সহজ জিনিস। সেটা হচ্ছে যে এই দুটো ইনিংসকে বাদ দেওয়ার ফলে আমাদের এভারেজ কমে গেল। তার মানে দুটো ইনিংস এভারেজের থেকে, অর্থাৎ যে এভারেজ আগে ছিল 47 তার থেকে বেশি রান ক্যারি করতো। তাহলে কত বেশি রান ক্যারি করতো না এই দুটো ইনিংসকে বাদ দেওয়ার ফলে আমাদের 25টা ইনিংসের গড় 5 করে কমে গেছে। তাহলে টোটাল কত কমেছে? 25 গুণ 5। তার মানে তারা এভারেজের থেকে 25 ইন্টু 5 রান ক্যারি করতো। এবার যেহেতু দুটো ইনিংস, তাহলে তাদের এভারেজের ভ্যালুটাও নেব। আগে যেটা এভারেজ ছিল 47 প্লাস 47 প্লাস 25 ইন্টু 5, অর্থাৎ যতটা টোটাল কমলো সেটাকে যদি সামেশান করে দিই 47 প্লাস 47-এর সাথে, তাহলে আমরা পেয়ে যাব তাদের টোটাল রান। কাদের না ওই দুটো ইনিংসের হাইয়েস্ট স্কোর এবং লোয়েস্ট স্কোর যেটা হয়েছিল সেই দুটো ইনিংসের টোটাল রান। তাহলে কত হচ্ছে না 47 প্লাস 47 আমরা জানি 94, আর 25 ইন্টু 5 হচ্ছে 125। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখব, এটা হবে 219। অর্থাৎ এই দুটো ইনিংসের টোটাল মানে এইচ প্লাস এল, অর্থাৎ হাইয়েস্ট স্কোরের ইনিংস প্লাস লোয়েস্ট স্কোরের ইনিংস, এদের দুজনের সামেশান বেরোচ্ছে 219। এবার প্রথমে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট মানে 157। এখানে আবার আমরা একটা ইকুয়েশন পেলাম হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ইকুয়াল টু 219। অর্থাৎ দুটো ইনিংসের আমরা ডিফারেন্সটা জানি, দুটো ইনিংসের সামেশানটা জানি। এখান থেকে আমরা খুব সহজেই এই দুটো ইকুয়েশনকে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো 2h ইকুয়াল টু 219 প্লাস 157, এটা আমরা পাবো। তো এটার ভ্যালু কত হয়? 219 প্লাস 157।
হ্যাঁ, 9 6 15, 9 7 16 6, হ্যাঁ থাকলো 1, 5 আর 1 6 7, 2 আর 1 3, 376 আমরা পাই। এবার এখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ হাইয়েস্ট স্কোর যে ইনিংসটায় হয়েছিল 376/2, অর্থাৎ 2 1 2 3 17, 2 8 16, 2 8 16, অর্থাৎ 188। তাহলে আমরা বলতে পারবো যে তার হাইয়েস্ট স্কোর হয়েছিল যে ইনিংসটায়, তার সেই রানটা কত ছিল, 188। একইভাবে আমরা লোয়েস্ট স্কোরও যদি চাই তো লোয়েস্ট স্কোরও বলতে পারতাম। তাহলে আমরা এখানটা কোন জায়গাটা আসলে কাজে লাগিয়েছি, কোন জায়গাটা আমরা এই জায়গাটায় সলভ করার চেষ্টা করেছি, এটা ভালো করে বুঝতে হবে। কিন্তু দেখো আমরা কি করেছি না, আমরা দেখেছি যে ওই দুটো ইনিংস বাদ দেওয়ার ফলে তাদের যে এভারেজ, কটা ইনিংসের এভারেজ, 25টা ইনিংসের এভারেজ 42 হয়েছে। তার মানে অরিজিনাল ইনিংসের থেকে তার এভারেজ ডিক্রিজ করেছে 5। তাহলে টোটাল কত ডিক্রিজ করেছে 25টা ইনিংসের, টোটাল ডিক্রিজ কত করেছে না 25/5। তার মানে যে দুটো ইনিংস ছিল তাদের দুজনের রানের যোগফল এভারেজের তুলনায় 25/5 বেশি। তাহলে তাদের দুজনের রান কত না, তাদের এভারেজটা আগে যেটা ছিল 47 + 47 + 25/5। ক্লিয়ার হয়েছে? এই করে আমি পেলাম হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ইকুয়াল টু 219। এর আগে তো কোশ্চেনে বলাই দেওয়া ছিল হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ইকুয়াল টু 157। এখান থেকে আমরা সিম্পল ইকুয়েশন সলভ করে হাইয়েস্ট স্কোরের ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। দ্য এভারেজ এজ অফ 3 পারসনস পি কিউ অ্যান্ড আর ইজ 24 ইয়ার্স। অর্থাৎ খুব ভালো কথা যে পি কিউ আর এর গড় বয়স হচ্ছে 24 বছর। তাহলে তাদের টোটাল বয়স কত, 3 গুণ 24, অর্থাৎ 72 ইয়ার্স। এবার বলছে এজ জয়েন্স দ্য গ্রুপ, দ্য এভারেজ এজ বিকামস 30 ইয়ার্স। অর্থাৎ আমরা বলতে পারবো পি প্লাস কিউ প্লাস আর মানে হচ্ছে 72। আবার যখন এস তাদের সাথে জয়েন করছে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইকুয়াল টু 30 গুণ 4, কারণ তখন এভারেজ 30 হচ্ছে কজনের না 4 জনের, তার মানে 120। এখান থেকে খুব সহজেই এই দুটো ইকুয়েশন থেকে আমি যদি এটাকে বলি 2 নাম্বার ইকুয়েশন, এটাকে বলি 1 নাম্বার ইকুয়েশন, তাহলে এই 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করলে আমরা কিন্তু খুব সহজেই এস এর ভ্যালু পেয়ে যাব। সেটা হবে 120 মাইনাস 72, অর্থাৎ 48। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম এস এর বয়স হচ্ছে 48। এটা আমরা এই দুটো স্টেটমেন্ট থেকে বুঝে নিতে পারলাম। এবার বলছি ইফ অ্যানাদার পারসন টি হু ইজ 4 ইয়ার্স ওল্ডার দেন এস জয়েন্স দ্য গ্রুপ। যদি আর একজন ব্যক্তি টি যে নাকি এস এর থেকে 4 ইয়ার্সের বড়, তার মানে তার বয়স কত না 48 + 4, অর্থাৎ 52 ইয়ার্স। তার বয়স কত 52 ইয়ার্স। সে যদি জয়েন করে গ্রুপে, তাহলে এভারেজ এজ অফ 5% কত দাঁড়াবে। আমরা দেখেছি এই 4 জনের টোটাল বয়স ছিল 120। তাহলে যখন টি জয়েন হলো তখন এই 5 জনের টোটাল বয়স কত হলো না 120 + 52, কারণ টি এর বয়স 52, 172 বছর। তাহলে এদের এভারেজ কত বেরোলো পি কিউ আর এস টি এর, সেটা হচ্ছে 172/5। আমরা ক্যালকুলেট করব। 34.4 ইয়ার্স। এটা কি বেরোলো এভারেজ এজ কাদের না পি কিউ আর এস টি, অর্থাৎ এই টোটাল 5 জনের এভারেজ এজ বেরোলো। ওকে, আবার বলেছে দ্য এজ অফ এস ইজ হাউ মেনি ইয়ার্স। আমরা তো অলরেডি এস এর বয়স আগে বার করে নিয়েছি 48 ইয়ার্স। তাহলে আমাদের উত্তর হবে যে 5 জনের গড় বয়স 34.4 ইয়ার্স এবং এস এর বয়স হচ্ছে 48 ইয়ার্স। নেক্সট প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। এভারেজ স্কোর অফ 3 পারসনস এ বি অ্যান্ড সি ইজ ওয়াই। খুব ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। 3 জন ব্যক্তি এ বি সি, তাদের এভারেজ স্কোর বা গড় যে স্কোর সেটা হচ্ছে ওয়াই। ইফ স্কোর অফ এ ইজ 10 লেস দেন বি, যদি এ এর স্কোর বি এর থেকে 10 কম হয়, অ্যান্ড 5 লেস দেন দ্যাট অফ সি, এবং সি এর তুলনায় 5 কম হয়। ইফ দ্য এভারেজ স্কোর অফ পারসন এ অ্যান্ড ডি ইজ ওয়াই প্লাস 10, এবং তার সাথে যদি এ এবং ডি এর এভারেজ স্কোর ওয়াই প্লাস 10 হয় এবং ডি এর স্কোর যদি 65 হয়, তাহলে বি আর এ এর এভারেজ স্কোর কত। তোমাদের এটা মনে হতে পারে অনেক কমপ্লিকেটেড অঙ্ক, কারণ প্রশ্নগুলো এমনভাবে সাজানো হতে পারে তোমাদের কমপ্লিকেটেড লাগতেই পারে, কিন্তু না, অঙ্ক যখনই কমপ্লিকেটেড লাগবে আমরা কি করব, আমাদের একটা সিম্পল ফর্মুলা,
আমরা লাইন বাই লাইন অঙ্ক পড়ব এবং সেটাকে সলভ করব। তাহলে তিনজন ব্যক্তি এ প্লাস বি প্লাস সি, তাদের এভারেজ এজ হচ্ছে ওয়াই, তাহলে তাদের মোট বয়স কত 3y, এইটুকুনি আমরা পেয়ে গেলাম। এবার বলছে এ এর বয়স হচ্ছে বি এর থেকে 10 কম এবং সি এর থেকে 5 কম, এটাও পেয়ে গেলাম। আবার বলছে এ এবং ডি এর এভারেজ এজ হচ্ছে ওয়াই প্লাস 10, তাহলে তাদের টোটাল বয়স হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস 10। আবার বলছে ডি এর এজ হচ্ছে 65 ইয়ার্স, তাহলে আমি বলতে পারি এ প্লাস 65 মানে হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস 10। এবার এখান থেকে আমরা এ এর ভ্যালু বের করে নেব। এ এর ভ্যালু দাঁড়াচ্ছে 2y প্লাস 20 মাইনাস 65 মানে 2y মাইনাস 45। কি বেরোলো? এ এর ভ্যালু বেরোলো। এবার ভালো করে একটা জিনিস বুঝবে, ভালো করে কিন্তু এখানে একটা জিনিস বুঝবে। দেখো এই জায়গাটায় এবার ফোকাস করার চেষ্টা করো। a ইকুয়াল টু বি মাইনাস 10 ইকুয়াল টু সি মাইনাস 5, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি মাইনাস 10 ইকুয়াল টু সি মাইনাস 5, একই ব্যাপার, কারণ দুজনেই তো সমান, a এর সাথে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি মাইনাস সি মানে হচ্ছে মাইনাস 5 প্লাস 10 অর্থাৎ প্লাস 5। এখান থেকে আমরা বলতে পারবো বি মাইনাস সি হচ্ছে প্লাস 5। আবার এই ইকুয়েশনটায় চলে আসো। এই ইকুয়েশনটায় আমরা বলতে পারবো বি প্লাস সি মানে হচ্ছে 3y মাইনাস এ। বি প্লাস সি মানে আমি কি বলতে পারবো? 3y মাইনাস এ। এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো 2y মাইনাস 45, সেটা তুমি এখানে পুট করে দাও। পুট করছো, তাহলে y প্লাস 45, তার মানে আমরা বলতে পারলাম বি এবং সি এর বয়সের সমষ্টি হচ্ছে y প্লাস 45 এবং বি এবং সি এর বয়সের ডিফারেন্স হচ্ছে 5। আমরা এখান থেকে কি বলতে পারলাম আবারও বোঝো, বি এবং সি এর বয়সের সমষ্টি হচ্ছে ওয়াই প্লাস 45 এবং তার সাথে বি এবং সি এর বয়সের ডিফারেন্স হচ্ছে 5। এবার এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে 1 এবং 2কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2b ইকুয়াল টু ওয়াই প্লাস 50, তার মানে বি এর ভ্যালু আমরা পাবো ওয়াই প্লাস 50 বাই 2। আমরা এটাই পাবো, বি এর ভ্যালু y প্লাস 50/2। এইটুকুনি আমরা পেলাম। পেলাম কি পেলাম না? পেলাম। আবার এই ইকুয়েশনটায় আবার চলে আসো, এটা আসলে ইকুয়েশন সলভের অঙ্ক, ঠিক আছে? এই ইকুয়েশনে কি বলা ছিল? a ইকুয়াল টু বি মাইনাস 10 বলা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। এর ভ্যালু আমরা y দিয়ে অলরেডি পেয়েছি 2y মাইনাস 45, বি এর ভ্যালু y প্লাস 50/2। ক্লিয়ার হয়েছে? মাইনাস 10। আমরা এবার ক্যালকুলেট করছি, এটাকে আমি বলতে পারি y প্লাস 2 প্লাস 25 মাইনাস 10 অর্থাৎ প্লাস 15, আর এখানে তো 2y মাইনাস 45 ছিল, তাহলে এখানটায় যদি y মাইনাস 2টা ওইদিকে চলে যায় তাহলে এটা হবে 3y বাই 2 ইকুয়াল টু 15 প্লাস 45 অর্থাৎ 60, কাটাকুটি যাবে 20, তাহলে y এর ভ্যালু আমরা এখান থেকে পেলাম 2 ইন্টু 20 40। আমরা y এর ভ্যালু কত পেলাম? y এর ভ্যালু পেলাম 40। যেই y এর ভ্যালু পেয়ে গেছি আমাদের আর কোনো কিছু অসুবিধা নেই। যেই আমরা y এর ভ্যালু পেয়ে গেছি আমাদের আর কোনো কিছু অসুবিধা নেই। আমরা y এর ভ্যালু পেয়ে গেলে আমরা এখানটায় বলতে পারবো যে তাহলে এর বয়স হলো 2y মাইনাস 45 অর্থাৎ 2 ইন্টু 40 মাইনাস 45। 2 ইন্টু 40 মাইনাস 45 মানে কত? 80 মাইনাস 45, 5 5 10, 4 3 7, এর বয়স হচ্ছে 35। আর a ইকুয়াল টু বি মাইনাস 10, তার মানে b মানে হচ্ছে a প্লাস 10, তাহলে b এর বয়সও আমরা এখান থেকে বলতে পারবো 35 প্লাস 10 সেটা হচ্ছে 45। এবার এদের দুজনের এভারেজ চেয়েছে, a এবং b এর এভারেজ চেয়েছে, তাহলে এভারেজ যদি আমরা বার করি a এবং b এর তাহলে আমরা বলতে পারবো সেটা হবে 45 প্লাস 35/2 অর্থাৎ আমরা বলতে পারবো 80/2 অর্থাৎ 40 আমাদের সঠিক উত্তর। 80/2 অর্থাৎ 40 আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি করলাম? কিচ্ছু করিনি, আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করেছি। প্রথমে বলা ছিল যে এ বি সি এই তিনজনের টোটাল বয়স, এই গড় বয়স হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এদের টোটাল বয়স হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3y। তারপরে বলা ছিল a এর বয়স হচ্ছে b এর থেকে 10 কম, c এর থেকে 5 কম। তারপর বলা ছিল a এবং d এর বয়সের গড় হচ্ছে y প্লাস 10, তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস 10। ডি এর বয়স 65 বছর, এখান থেকে আমরা a এর ভ্যালু y এর টার্মে বার করেছি।
আবার আমরা এই ইকুয়েশনটা থেকে বি এবং সি এর মধ্যে একটা রিলেশন পেয়েছি যে বি মাইনাস 10 ইকুয়াল টু সি মাইনাস 5, অর্থাৎ বি মাইনাস সি ইকুয়াল টু 5। আবার আমরা এই প্রথম ইকুয়েশন থেকে পেয়েছিলাম বি প্লাস সি ইকুয়াল টু 3y মাইনাস এ, এর ভ্যালু পুট করে দিয়েছি, তার মানে বি প্লাস সি মানে পেলাম ওয়াই প্লাস 45। এবার এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি, এটাকে 2 নম্বর, এই দুটোকে যোগ করেছি, করে আমরা তারপর পেয়েছি বি ইকুয়াল টু ওয়াই প্লাস 50/2। আবার আমরা এই সব থেকে বড় ইকুয়েশনটায় চলে গেছি, সেখানে বলা ছিল এ ইকুয়াল টু বি মাইনাস 10, তাহলে 2y মাইনাস 45 অলরেডি পেয়েছিলাম, বি মানে আবার ওয়াই প্লাস 50/2 অলরেডি পেয়েছিলাম, এখান থেকে ওয়াই এর ভ্যালু 40 আমরা বার করেছি। যেই ওয়াই এর ভ্যালু 40 বার করেছি তখন আমরা আলটিমেট এ এর ভ্যালুটা পেয়ে গেছি, এ এর বয়স কত 35, বি তো জানি এ ইকুয়াল টু বি মাইনাস 10, তার মানে বি ইকুয়াল টু এ প্লাস 10 অর্থাৎ 45, তাহলে তাদের দুজনের বয়সের গড় হচ্ছে 45 প্লাস 35/2 অর্থাৎ 80/2, অর্থাৎ 40 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, বলছে একটা হোটেল আছে, না সেই হোটেলে কি হয়েছে, সেখানে 10 জন স্টাফ মেম্বার আছে, সেখানে কজন স্টাফ মেম্বার আছে, 10 জন স্টাফ মেম্বার আছে এবং তাদের গড় ওজন হচ্ছে 50 কেজি। খুব ভালো কথা। when one of the staff members leaves the hotel, খুব ভালো প্রশ্ন, যখন একজন স্টাফ মেম্বার ছেড়ে চলে গেল হোটেলটি, the average weight becomes 49 কেজি। এভারেজ ওয়েট গড় ওজন কত হলো 49 কেজি। if one of the new staff member join, যদি এবং তারপর আবার একটা নতুন স্টাফ মেম্বার জয়েন করলো, তাহলে এভারেজ ওয়েট বাড়লো, এভারেজ ওয়েট হলো 52 কেজি। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েট অফ দ্য স্টাফ মেম্বার হু লেফট দ্য হোটেল অ্যান্ড হু জয়েন দ্য হোটেল। তাহলে যে ছেড়ে গেছিল এবং যে জয়েন করেছে তাদের দুজনের ওজনের পার্থক্য কত। একদমই সহজ, তোমাদের এভারেজের পার্ট 2তে আমি বলেছিলাম কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের একটা ট্রিক শিখিয়েছিলাম। তাহলে দেখো এখানটায় আমরা বলতে পারবো প্রথমে ছিল কজন, না প্রথমে ছিল টোটাল 10 জন মেম্বার। প্রথমে কজন মেম্বার ছিল, 10 জন মেম্বার ছিল, তাদের এভারেজ ওয়েট কত ছিল 50 কেজি। তাহলে তাদের টোটাল ওয়েট কত, টোটাল 10 জন মেম্বারের প্রথমে, না সেটা হচ্ছে 50 × 10 500 কেজি। এটা ছিল অরিজিনালি অ্যাট ফার্স্ট অর্থাৎ ইনিশিয়ালি 10 জন মেম্বারের টোটাল ওয়েট। এবার কি হলো, যখন একজন লিভ করে গেল তাহলে এখন কজন মেম্বার হলো, 9 জন মেম্বার হলো, তাদের এভারেজ কত দাঁড়ালো, না তাদের এভারেজ দাঁড়ালো 49 কেজি, অর্থাৎ এখন টোটাল কত দাঁড়াচ্ছে 49 × 9। আমি বলেছি যতক্ষণ না সলভ করার পজিশন আসবে ততক্ষণ সলভ আমরা করব না, সুতরাং এটাকে এরকমই রেখে দিই। তাহলে 9 জন মেম্বারের টোটাল কত দাঁড়ালো, না 49 × 9। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার তারপরে আবার আরেকজন জয়েন করলো, অর্থাৎ এখন আবার 10 জন মেম্বার হলো এবং তাদের এভারেজ দাঁড়ালো 52। তাহলে এই যে এখন টোটাল কত হলো 10 জনের, না 52 × 10। ওকে। এইবার আমাদের বার করতে হবে যে ছেড়ে চলে গেছিল তার ওয়েট কত। যে ছেড়ে চলে গেছিল তার ওয়েট কিভাবে পাবো, না অরিজিনালি যেটা ছিল 50 × 10, এর সঙ্গে আমরা যদি 49 × 9 মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব যে ছেড়ে গেছিল তার ওয়েট। এর যে সহজ ক্যালকুলেশন আমি তোমাদের শিখিয়েছিলাম না, 50কে ভেঙে নাও 49 + 1 এরমভাবে তোমাদের শিখিয়েছিলাম ক্লাসে। তাহলে এখানে হবে 49 × 1 + 10, অর্থাৎ যে ছেড়ে গেছে তার ওজন 59 কেজি। এবার যে জয়েন করেছে তার ওজন আমার বার করতে হবে, না কিভাবে পাবো, 52 × 10, 52 × 10। ক্লিয়ার হয়েছে? যে জয়েন করেছে তার ওজন আমরা কিভাবে পাচ্ছি, না 52 × 10 মাইনাস আমি 10 × 52 10 × 50 কি করব, না 10 × 50 কিন্তু করব না, কারণ সে জয়েন করেছে কখন, না যখন 9 জন মেম্বার হয়েছে তারপর পরপর জিনিসটা হচ্ছে। তাহলে তার ওয়েট যদি আমি বার করতে চাই তাহলে ঠিক তার আগের যে সামেশন ছিল তার থেকে মাইনাস করতে হবে। তাহলে 52 - 10 মাইনাস 49 × 9 এটা আমরা করব। তাহলে 52কে আমরা ভেঙে নিতে পারি কিভাবে, না 49 + 3 এইভাবে আমরা ভেঙে নিতে পারি। তাহলে আমাদের কত দাঁড়াবে, না 49 × 10 অর্থাৎ 49 × 1 + 3 × 10, অর্থাৎ আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভ্যালুটা যেটা দাঁড়ালো 49 + 30, 49 + 30 মানে 79, অর্থাৎ যে জয়েন করেছে তার ওজন দাঁড়াচ্ছে 79 কেজি এবং যে ছেড়ে গেছিল তার ওজন হচ্ছে 59 কেজি। তাহলে
তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, যে লেফট করেছে এবং যে জয়েন করেছে তাদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, 79 মাইনাস 59, অর্থাৎ আমাদের উত্তর হবে 20 কেজি হচ্ছে তাদের ডিফারেন্স। কত না 20 কেজি হচ্ছে তাদের ওয়েটের ডিফারেন্স। তাহলে আমরা কি করলাম না রিপিটেড প্রক্রিয়ায় একটা হয়েছে। প্রথমে 10 জন মেম্বার ছিল, তাদের টোটাল ছিল 50 গুণ 10 500 কেজি। তারপর 9 জন মেম্বার হলো, কারণ লেফট করে গেল, তখন এভারেজ দাঁড়ালো 49, অর্থাৎ টোটাল দাঁড়ালো 49 ইন্টু 9। তারপর আবার একজন মেম্বার জয়েন করলো, অর্থাৎ 10 জন হলো, এখন টোটাল দাঁড়ালো 52 ইন্টু 10। এবার যে লেফট করে গেছে তার কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন, তার আগের ধাপে যে টোটাল ছিল মাইনাস এখন যেটা টোটাল আছে সেটা করলাম, আমাদের বেরিয়ে গেল 59 কেজি। যে জয়েন করেছে সেটা করার সময় আমরা এখন যেটা টোটাল আছে 52 ইন্টু 10, কারণ এখন তো এভারেজ বেড়েছে, সুতরাং 52 ইন্টু 10 মাইনাস ঠিক তার আগের ধাপে যেটা টোটাল ছিল অর্থাৎ 49 ইন্টু 9 সেইটা করলাম। আমরা কিন্তু 52 ইন্টু 10 মাইনাস 50 ইন্টু 10 করবো না, তাহলে কিন্তু আমার উত্তর ভুল হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। তাহলে যে জয়েন করেছে তার জন্য দাঁড়ালো 79। এবার আমাদের ডিফারেন্স জানতে চেয়েছে, জয়েন করেছে যে এবং যে লেফট করেছে সেটা হচ্ছে 20 কেজি, সুতরাং উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারছো আশা করি, আগের ক্লাসে আমি দেখিয়েছি, তবুও তোমাদের আরেকবার দেখিয়ে দিই যে কিভাবে শর্টকাট প্রসেসে আমি ক্যালকুলেশনটা করলাম। আমি শর্টকাট প্রসেসে কিভাবে ক্যালকুলেশনটা করলাম সেটা একটু দেখিয়ে দিই, আমি পরের পেজে দেখাচ্ছি। ধরো ক্যালকুলেশনটা এরকম ছিল, 52 ইন্টু 10 মাইনাস 49 ইন্টু 9, এটা ছিল তো। তো আমি কি করলাম না 52কে বললাম ভাঙবো 49 প্লাস 3-তে। কেন? কারণ ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক তার আগে যেহেতু 49, ঠিক তারপরে যেহেতু 49 ইন্টু 9 আছে, তো ভাঙলাম, যেটা বড় সেটাকেই তো আমরা ভাঙি। তাহলে এটাকে ভেঙে আলটিমেটলি কি পেলাম, 49 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 10 মাইনাস 49 ইন্টু 9, এটা পেলাম না। তাহলে 49 ইন্টু 10 মাইনাস 49 ইন্টু 9 কত হয়, 49 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 10, এইটাকেই আমরা মনে মনে করে নেব, কারণ আমরা 52 মানে জানি 49 প্লাস 3। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি 49 ইন্টু 10 আর 9, তার মানে আমরা পেয়ে যাব 49 ইন্টু 9, 10 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 1, আর এখানে পড়ে রইল 3, এই 3টা আবার এই 10-এর সাথে গুণ হবে, তাহলে এটাই পড়ে থাকবে 3 ইন্টু 10। এইভাবে আমি এক ধাপে করলাম, তোমাদের শিখিয়েছি, আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে যারা এভারেজ পার্ট 2 এর ক্লাস দেখেছো, যে আমরা কিভাবে এই ইকুয়েশনটা সলভ করেছিলাম। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দ্য average of 6 terms is 185 and the first term is 1/5 of the remaining terms, অর্থাৎ 6টা টার্ম আছে, তাদের গড় হচ্ছে 185 এবং ফার্স্ট টার্মটা হচ্ছে রিমেইনিং টার্মের বা বাদ বাকি যে 5টা টার্ম পড়ে আছে তাদের 1/5। তাহলে হোয়াট উইল বি দ্য ফার্স্ট টার্ম? কোনো অসুবিধা নেই, 6 টার্মের এভারেজ হচ্ছে 185, তাহলে 6 টার্মের টোটাল কত, 6 ইন্টু 185, এটা আমরা বলতে পারবো। এবার এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে রিমেইনিং টার্মগুলোর 1/5, তাহলে আমরা বলতে পারবো যে রিমেইনিং ইকুয়াল টু রিমেইনিং টার্মগুলো সামেশন হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু 5, দ্যাট সিম্পল ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লিকেশন, ফার্স্ট টার্ম ইন্টু 5। এইবার এই টোটাল 6 টার্ম যেটা পেয়েছি এটা মানে কি, এটা মানে আসলে হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস রিমেইনিং 5 টার্ম, ফার্স্ট টার্ম প্লাস রিমেইনিং 5 টার্মস, এটা তো এটা মানে তো 6 ইন্টু 185 আমরা পেয়েই গেছি। তাহলে ফার্স্ট টার্মই থাকবে, আর রিমেইনিং 5 টার্ম মানে 5 ইন্টু ফার্স্ট টার্ম, তার মানে আমরা আলটিমেটলি বলতে পারবো যে 6 ইন্টু ফার্স্ট টার্ম, এটা মানেই হচ্ছে 6 ইন্টু 185, 6 কেটে গেল, তাহলে ফার্স্ট টার্ম কত দাঁড়ালো 185। আমি এই কারণেই তোমাদের বলি যে প্রথমেই গুণ যোগ এগুলো করে দেবে না, যখন প্রয়োজন হবে তখন করবে। দেখো প্রথমে যদি আমি এটা গুণ করতাম, আবার বেকার গুণের টাইমটা নষ্ট হতো, আবার সেটাকে 6 দিয়ে ভাগ করতে হতো, কিন্তু আমি গুণ করিনি, আমি এটাকে 6 ইন্টু 185 রেখে দিয়েছি এবং তাতে 6 আর 6 কেটে গেল। তাহলে আমাদের উত্তর কত বেরোলো, যে ফার্স্ট টার্মের ভ্যালু কত না, ফার্স্ট টার্মের ভ্যালু দাঁড়ালো 185। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। The average of 8 numbers is 20, খুব ভালো কথা।
8টা সংখ্যা আছে এবং এই 8টা সংখ্যার গড় কত? 8টা সংখ্যার গড় হচ্ছে 20। খুব ভালো কথা। দ্য এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বারস ইজ 31/2 and that of the next 3 is 64/3। অর্থাৎ প্রথম দুটো নাম্বারের এভারেজ হচ্ছে 31/2 এবং ঠিক তার পরের তিনটে অর্থাৎ 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সংখ্যার এভারেজ হচ্ছে 64/3। ইফ দ্য সিক্সথ নাম্বার be less than the 7th and 8th numbers by 4 and 7 respectively, then the 8th number is। তাহলে যখন আমাদের পড়ে মনে হচ্ছে যে প্রশ্নটা কমপ্লেক্স আছে, আমি কি করব? লাইন বাই লাইন সলভ করব। তাহলে এভারেজ অফ 8 নাম্বারস ইজ কত? 20। তাহলে আমরা বলতে পারবো যে টোটাল কত 8 নাম্বারে? টোটাল 8টা সংখ্যার যোগফল কত? 20 into 8 অর্থাৎ 160, এটা আমরা বলতে পারলাম। এবার এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বারস, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যোগফল, তাদের এভারেজ বলে দিয়েছে। তাহলে এভারেজের সাথে 2 গুণ করব, পেয়ে যাব যোগফল 31। একইভাবে ঠিক তার পরের তিনটে অর্থাৎ থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার এবং ফিফথ নাম্বারেরও যোগফল পেয়ে যাব 3 into 64/3 অর্থাৎ সেটা পেলাম 64। ক্লিয়ার হয়েছে? এইটুকুনি ক্লিয়ার? ওকে। এবার বলছে সিক্সথ নাম্বার যেটা সিক্সথ নাম্বার সেটা হচ্ছে সেভেন্থ নাম্বারের থেকে 4 কম, অর্থাৎ সিক্স নাম্বার হচ্ছে সেভেন্থ নাম্বার -4। আবার বলছে যে সিক্সথ নাম্বার হচ্ছে 8 নাম্বার +7। ওকে, নো প্রবলেম। আমি এখান থেকে বলতে পারবো সেভেন্থ নাম্বার মানে হচ্ছে সিক্সথ নাম্বার +4। আমি এখান থেকে বলতে পারবো 8 নাম্বার 8 - 7 হবে। হ্যাঁ, আমি এখান থেকে বলতে পারবো 8 মানে হচ্ছে সিক্সথ নাম্বার +7। সিম্পল জিনিস যে 7 নাম্বারটা 6 নাম্বারের থেকে 4 বড়, 8 নাম্বারটা 6 নাম্বারের থেকে 7 বড়। এবার এটা কেন করলাম না, করলাম এই কারণেই, কারণ এই যে টোটাল 8 নাম্বার বলেছে এর মধ্যে প্রথম দুটো সংখ্যার যোগফল 31 লিখে দিলাম। তারপরে তিনটে সংখ্যার যোগফল 64 বার করে নিয়েছি, 64 লিখে দিলাম। তারপরে কি আসছে সিক্সথ নাম্বার, তারপরে কি আসছে সেভেন্থ নাম্বার। 7 নাম্বার মানে আমি তো লিখে দিয়েছি 6 নাম্বার +4। 8 নাম্বার মানেও আমি লিখে দিয়েছি 6 নাম্বার +7। এটা ইকুয়াল টু কত বেরোচ্ছে? 160। এটা ইকুয়াল টু বেরোচ্ছে 160। তাহলে 31 + 64 কত হয়? 5, 95। আর এখানে পাবো 3 into 6th নাম্বার প্লাস এখানে পাচ্ছি 4 আর 7 11 ইকুয়াল টু 160। ক্যালকুলেট করব 3 into 6th নাম্বার মানে 160 মাইনাস 95 প্লাস 11, তার মানে 5 আর 1 6, 9 আর 1 10, 106। তাহলে 6 4 10, 5 54। তাহলে 3 into 6th মানে হচ্ছে 54। কেটে দেবো, তাহলে 6 নাম্বারের ভ্যালু পেয়ে যাব। 6 নাম্বারের ভ্যালু পেলাম 18। 6 নাম্বারের ভ্যালু কত পেলাম? 18। এবার কি চেয়েছে প্রশ্নে? 8 নাম্বারের ভ্যালু কত? তাহলে 8 নাম্বার মানে আমি অলরেডি জানি 6 + 7, তাহলে হবে 18 + 7 অর্থাৎ 25। তাহলে অপশন সি 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কত সহজ অঙ্ক দেখো, কি বলেছি? কমপ্লেক্স অঙ্ক মানে আমরা লাইন বাই লাইন সলভ করব। যারা অঙ্কে দুর্বল, যারা অঙ্কে পারো না, তাদের এই একটাই স্ট্র্যাটেজি কাজে দেবে। এটা হচ্ছে কঠিন অঙ্ক, কমপ্লেক্স অঙ্ক হলে প্রথমে তুমি সলভ করবে না, তারপর যখন পরীক্ষা হলে যখন টাইম থাকবে তখন যখন সলভ করবে তখন কিভাবে করবে না লাইন বাই লাইন সলভ করবে। তাহলে দেখবে ভোলার কোনো প্রশ্নই আসে না। তুমি নিশ্চয়ই পরীক্ষা হলে এত কিছু লিখবে না, কখনোই লিখবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য লিখছি, কারণ আমি শিক্ষক। শিক্ষককে যখন পড়াতে হয় তোমাদের বোঝাতে হয়, তাই আমি লিখছি। পরীক্ষা হলে এগুলো খুব সহজেই তুমি করবে। তখন তো নিশ্চয়ই আমি এই 2 গুণ 31/2 লিখেছি এরমভাবে তুমি লিখবে না। তখন ফার্স্ট 1ST দেবে না, তখন 1 + 2 এরমভাবে দেবে, 3 + 4 এরকমভাবে দেবে, তাই তো? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কে কি বলছে? বলছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ইজ m। অর্থাৎ পরপর 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা আছে যাদের এভারেজ হচ্ছে m, যে কোনো ন্যাচারাল নাম্বার। ইফ দ্য নেক্সট 3 ন্যাচারাল নাম্বারস আর অলসো ইনক্লুডেড, যদি ঠিক তার পরের তিনটে ন্যাচারাল নাম্বার ইনক্লুড হয়, হাউ মাচ মোর দ্যান m উইল দ্য এভারেজ অফ দিস 8 নাম্বারস বি। তাহলে নতুন যে এভারেজটা হবে সেটা m এর থেকে কত বেশি? এটাকে সব থেকে সলভ করার সহজ মেথড হলো
তুমি 5টা ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 ধরে নাও, যে কোনো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হবে বলেছে তো, পরপর 5টা। এদের এভারেজ কত দাঁড়াচ্ছে বার করি। 5 যোগ 4 9, 9 যোগ 3 12, 12 13 14 15, অর্থাৎ 3। এরপর কি বলেছে, বলেছে এর সাথে তুমি আবার ঠিক তার পরের 3টে ন্যাচারাল নাম্বার অ্যাড করো, 6 7 8 নিলে এদের এভারেজ কত দাঁড়াচ্ছে। অলরেডি তো এটা 15 ছিল আমাদের, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, তবে 15 আর 6 যোগ করলে 21, 21 আর 7 28, 28 আর 8 কত হয়, 28 আর 8 হয় 36, তাহলে 36/8 ক্যালকুলেট করি। 8 4 32, 4 40, 8 5 40, তাহলে এখন এভারেজ দাঁড়ালো 4.5। 3টা আমাদের ভাষায় এম, 3টা প্রশ্নের ভাষায় এম, তাহলে 4.5 3-এর থেকে কত বড় না 4.5 3-এর থেকে 1.5 বেশি, অর্থাৎ 4.5 মানে m প্লাস 1.5, তার মানে এভারেজ কত বেশি, নতুন এভারেজটা আগের এভারেজের থেকে কত বেশি, 3-এর থেকে 1.5 বেশি, 1.5 হয়ে গেল উত্তর। এত কিছু ভাবতেই হবে না, তোমাকে যেহেতু বলেছে যে 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার m, তোমাকে বলেনি যে 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার তাদের m এর একটা ভ্যালু দিয়ে কিছু বলেনি, তাহলে তুমি যে কোনো 5টা না কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ধরে নিতে পারো। এটাকে x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 এইসব ধরার কোনো প্রয়োজন নেই। 1 থেকে শুরু হয় ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 ধরে নিলাম, অঙ্কটা সলভ করলাম, অঙ্ক হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য এভারেজ স্কোর অফ আ ক্লাস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন অ্যান এক্সামিনেশন ইজ এ। খুব ভালো কথা, বয় এবং গার্লের এভারেজ স্কোর হচ্ছে এ। দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস ইজ 3:1। এটা তো একদমই সহজ অঙ্ক, আমি ধরে নিচ্ছি বয় আছে 3m, গার্ল আছে 1m, তার মানে m, তাই টোটাল কত 3m প্লাস m 4m, গার্লস এবং বয়েজের সংখ্যা, তাহলে এদের টোটালটা কত, গার্লস এবং বয়েজের টোটালটার এভারেজ তো এ, তাহলে এদের সামেশন কত 4m ইন্টু এ। ওকে, খুব ভালো কথা। এবার বলছি ইফ দ্য এভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ a প্লাস 1, বয়ের এভারেজ কত, এভারেজ স্কোর কত a প্লাস 1, তাহলে বয়ের টোটাল কত 3m ইন্টু a প্লাস 1 প্রশ্নের ভাষায়। এবার বলছে দ্য এভারেজ স্কোর অফ দ্য গার্লস ইজ, তাহলে টোটালটা থেকে বয়ের আমি বার করলে গার্লের টোটাল পেয়ে যাব, গার্লের টোটালকে গার্লের নাম্বার দিয়ে ভাগ করলে, এম দিয়ে ভাগ করলে আমরা এভারেজ স্কোর অফ দ্য গার্লস পেয়ে যাব, সিম্পল জিনিস। তাহলে আমরা 4m ইন্টু এ কে 3m ইন্টু a প্লাস 1 ডিফারেন্স বার করি, তাহলে কত পাবো m ইন্টু এ মাইনাস 3m, এটাই পাবো। তার মানে এমটা যদি কমন নিই পাবো a মাইনাস 3, না এটা কি পেলাম a মাইনাস 3টা, না a মাইনাস 3 পেলাম এটা টোটাল কাদের, গার্লসের। এবার তো চেয়েছে এভারেজ কত গার্লসের, তাহলে এই টোটালটাকে গার্লসের সংখ্যা যতজন m সেটা দিয়ে ভাগ করে দেব a মাইনাস 3, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, a মাইনাস 3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, a মাইনাস 3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে কিছুই নেই, একদমই সহজ অঙ্ক, টোটালটা থেকে বয়ের টোটালটা বিয়োগ করলেই আমরা গার্লের টোটাল পাবো, গার্লের টোটালকে গার্লের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, এভারেজ পেয়ে যাব। In the afternoon, a student read 100 pages at the rate of 60 pages per hour, অর্থাৎ বিকেলবেলা একটা স্টুডেন্ট 100 পেজ পড়ে এবং সে প্রতি ঘন্টায় তখন 7টা পেজ পড়ে। ইন দ্য ইভিনিং, আবার সন্ধ্যেবেলায় সে যখন টায়ার্ড হয়ে যায় সে আবার 100টা পেজ পড়ে এবং কোন রেটে না প্রতি ঘন্টায় 40টা পেজ এই রেটে পড়ে। হোয়াট ওয়াজ হার এভারেজ রেট অফ রিডিং দ্য পেজেস পার আওয়ার্স, তাহলে টোটাল সে কত পেজ পড়ছে, সে আফটারনুন এবং ইভিনিং মিলিয়ে টোটাল কত পেজ পড়ছে বাই তার টোটাল টাইম কত লাগছে, এটা বার করলে আমরা এভারেজ রেটটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা দেখি আফটারনুনের ক্ষেত্রে, আফটারনুনের ক্ষেত্রে তার টাইম কত লাগছে 100 পেজ পড়তে, না তখন তো সে 60টা পেজ পার আওয়ারে পড়ে, তাহলে 100/60 5/3 আওয়ার টাইম লাগছে। ইভিনিং এ তার টোটাল টাইম কত লাগছে 100টা পেজ পড়তে, সে আবার 100টা পেজ পড়ছে 40 পেজ পার আওয়ারে, তাহলে 100/40 5/2 আওয়ার। আফটারনুন আর ইভিনিংয়ে সে তাহলে টোটাল সময় দিচ্ছে 5/3 প্লাস 5/2
আর টোটাল পেজ পড়ছে 100 প্লাস 100 অর্থাৎ 200। টোটাল সময় 5/3 প্লাস 5/2, একদম সহজ অঙ্ক। তাহলে 200 আর 5 কাটাকুটি হয়ে যাবে, 5 4 20 40, আর এখানে কত পড়ে থাকলো 5, আর উপরে চলে যাবে 6, 5 8 40, 8 6 48, তাহলে 48 পেজেস পার আওয়ার। এটা হচ্ছে তার এভারেজ রেট পড়ার, 48 পেজ প্রতি ঘন্টা। হয়ে গেল আমাদের উত্তর। কি করলাম? কিছুই করলাম না। আমরা সে আফটারনুনে 100 পেজ পড়ছে, কত টাইম লাগছে বার করলাম। ইভিনিংয়ে 100 পেজ পড়ছে, কত টাইম লাগে বার করলাম। এবার টোটাল পেজ বাই টোটাল টাইম করে দিলেই আমরা তার এভারেজ রেট অফ রিডিং পেয়ে যাব, পেজ পার আওয়ার। নেক্সট প্রশ্ন, in an exam the average marks obtained by the students was found to be 60। একটা এক্সামে গড় মার্কস স্টুডেন্টদের যেটা পেয়েছে সেটা হচ্ছে 60। আফটার omission of computational errors the average marks of some 100 candidates had to be changed from 60 to 30। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, পরীক্ষায় প্রচুর আসে, সিজিএল এ প্রচুর আসে এই ধরনের প্রশ্নটা। কিছু একটা এরর হয়েছিল গণনা করতে, এবং সেই এররটা কারেকশন করার পর দেখা গেছে যে 100 জন স্টুডেন্টের মার্কস 60 থেকে 30 হয়ে গেছে, মানে গড় মার্কস 60 থেকে 30 হয়ে গেছে এখন গড় মার্কসটা 100 জনের, সবার না। অ্যান্ড দ্য এভারেজ উইথ রেসপেক্ট টু অল দ্য এক্সামিনেস কেম ডাউন টু 45 মার্কস। এবং এই ডিক্রিজটা হওয়ার ফলে কি হয়েছে, 100 জনের মার্কস ডিক্রিজ হওয়ার ফলে না টোটাল স্টুডেন্টের এভারেজ 45 মার্কস এসে দাঁড়িয়েছে। দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু টুক দ্য এক্সাম ওয়াজ, তাহলে যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট এক্সামটা দিয়েছিল তাদের সংখ্যা কত, তাদের সংখ্যা কত। তো ধরে নিচ্ছি আমি তাদের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে ওল্ড টোটাল কত ছিল না 60 ইন্টু এক্স। ক্লিয়ার হয়েছে? এবার যেটা হয়েছে সেটা হচ্ছে নিউ টোটাল কত দাঁড়িয়েছে 45 ইন্টু এক্স। খুব ভালো কথা। এবার এই 60x আর 45x এর মধ্যে রিলেশন কি না, প্রশ্নে বলছে যে 100 জন ক্যান্ডিডেটের এভারেজ মার্কস 60 থেকে কমে 30 হয়েছে, তাহলে তাদের টোটাল মার্কস কত কমেছে, তাদের এভারেজ কত কমেছে 30 কমেছে, 60 মাইনাস 30 30 এভারেজ করে কমেছে, গড়ে 30 করে মার্কস কমেছে 100 জনের। তাহলে টোটাল কত কমেছে 100 জনের, 100 গুণ 30 কমেছে। তাহলে আমি বলতে পারি নিউটার সঙ্গে আমি যদি 100 গুণ 30 যোগ করি তাহলেই পাবো ওল্ডটা, একদমই বলতে পারি, কোনো অসুবিধা নেই। কাটাকুটি করছি, 5 9 45, 5 20 100, 5 12 60, 12x minus 9x, 3x equal to 20 into 30, x equal to 20 into 10, তার মানে 200। তাহলে কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল, 200 জন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। একদমই সহজ অঙ্ক, কিছু নেই, শুধু বুঝতে হবে রিলেশনটা কি করে হচ্ছে। এইটাই হচ্ছে আসল জায়গা, এই লাইনটাই আসল জায়গা। দ্য এভারেজ মার্কস অফ সাম 100 ক্যান্ডিডেটস হ্যাড টু বি চেঞ্জ ফ্রম 60 to 30। এটার মানে হচ্ছে যে কি 100 জনের গড় মার্কস, আগে যার 60 ছিল গড় মার্কস হয়, তাদের এখন গড় মার্কস 30 হয়ে গেছে। তার মানে গড় মার্কস কত কমেছে, 60 মাইনাস 30, 30 কমেছে। তাহলে টোটাল কত কমেছে, 100 ইন্টু 30 কমেছে, 3000 মার্কস টোটাল কমেছে। তাহলে নতুন যে টোটাল তার সঙ্গে আমি যদি 3000 যোগ করে পুরো টোটাল পেয়ে যাব, অঙ্ক হয়ে গেল। যদি বাড়তো বলতো তাহলে নতুন টোটালের সঙ্গে আমি মাইনাস করতাম, তাহলে পুরনো টোটাল পেতাম। মানে ধর 60 থেকে 90 হয়ে গেল, যদি এরকম বলতো তাহলে আমি নতুন টোটালের সাথে কি করতাম, মাইনাস করতাম তার যেটা টোটাল মার্কস ডিক্রিজ করেছে, তাহলে পুরো টোটাল পেতাম। নেক্সট, এটাও খুব ভালো অঙ্ক। দেখো কি বলছে, ইন অরুণস ওপিনিয়ন, অরুণের ভাষায় বা অরুণের মতে, হিজ ওয়েট ইজ গ্রেটার দেন 65 কেজি বাট লেস দেন 72 কেজি। মানে অরুণ বলছে যে অরুণের ওয়েট যেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে 65 কেজির বেশি কিন্তু 72 কেজির কম। তার ব্রাদার আবার তার সাথে এগ্রি করছে না। তার ভাই কি বলছে, তার ভাই বলছে অরুণের ওয়েট হচ্ছে 60 কেজির বেশি আবার 70 কেজির কম। খুব ভালো কথা। আবার তার মা কি বলছে, তার মা এটা বলছে খুব বড় কথা কিন্তু, যে ক্যান নট বি গ্রেটার দেন 68 কেজি, অর্থাৎ 68 কেজি হলেও হতে পারে কিন্তু 68 কেজির বেশি হবে না। তাহলে তার মা কি বলছে, তার মা বলছে যে অরুণের
ওয়েট 68 সমান হতে পারে কিংবা 68 কম হতে পারে, কিন্তু 68 বেশি কখন হবে না। তাহলে এই তিনটে কেসকে মার্জ করো, মার্জ করে দেখো যে অরুণের ওয়েট কি কি হতে পারে। কারণ বলছে ইফ অল আর দেম আর কারেক্ট ইন দেয়ার এস্টিমেশন, যদি প্রত্যেকেই ঠিক হয় তাদের এস্টিমেশনে কারেক্ট হয়। হোয়াট ইজ দ্য এভারেজ অফ ডিফারেন্ট প্রবাবেল ওয়েটস অফ অরুণ, তাহলে অরুণের যে ওয়েটগুলো হতে পারে তাদের এভারেজ কত। তাহলে দেখো 65-র বেশি 72-এর কম, 60-এর বেশি কিন্তু 70-এর কম, তার মানে 66 হতে পারে। এই দুটো কেস যদি মার্চ করি তাহলে আমরা বলতে পারবো অরুণের এজ 66 হতে পারে, 67 হতে পারে, 68 হতে পারে, 69 হতে পারে। কিন্তু আবার তার মা বলছে 68 হলেও হতে পারে, কিন্তু 68 বেশি হবে না, তাহলে 69 হলো না। তাহলে অরুণের এজ কি কি হতে পারে, প্রবাবেল এজ কি কি হতে পারে, অরুণের এজ 66 হতে পারে, 67 হতে পারে এবং 68 হতে পারে। এদের এভারেজ চেয়েছে উত্তরে, এদের এভারেজ কত হবে, 66 যোগ 67 যোগ 68 বাই 2 ক্যালকুলেট করবে। 8 7 15, 15 আর 6 হচ্ছে 21 1 হয় থাকলো 2, 6 6 12, 12 6 18, 18 আর 2 হচ্ছে 20, 201/2, এই 201/2 কেন, 201/3 হবে এখানে 3, কারণ তিনটে তো এখানে 2 হবে না, তিনটে প্রবাবেল ওয়েট কত বেরিয়েছে তিনটে, তাহলে বাই 3 ক্যালকুলেট করছি। 3 6 18 19 20, 3 7 21 অর্থাৎ 67 কেজি। অরুণের ওয়েট যে কটা হতে পারে তাদের এভারেজ হচ্ছে অপশান এ 67 কেজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের অঙ্কটায় আমরা চলে যাই। এ লাইব্রেরি, এটাও খুব ভালো প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর মেন্সে 2022 এসেছিল এরকম একটা অঙ্ক। এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 510 ভিজিটার্স, অর্থাৎ 510 ভিজিটার্স অন সানডে। রোববার করে লাইব্রেরিতে 510 জন ভিজিটার আসে এবং অন্য দিনগুলো, সপ্তাহের অন্য দিনগুলোয় 240 জন ভিজিটার আসে। দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটার্স পার ডে ইন আ মান্থ অফ 30 days বিগিনিং উইথ আ সানডেজ। খুব ভালো প্রশ্ন। তাহলে বলছে একটা মাস, যার মাসের 30টা দিন, সেই 30 দিনের মাসটা শুরু হচ্ছে সানডে থেকে, তাহলে সেই মাসে গড় নাম্বার অফ ভিজিটার কত পার ডে। খুব ভালো কথা। আমরা প্রথমে যেটা ক্যালকুলেট করে নিতে হবে, মাসটা শুরু হচ্ছে সানডে থেকে, তাহলে কটা সানডে হতে পারে, 1 তারিখ হতে পারে সানডে, ঠিক তার 1 তারিখ তো সানডে হবেই, প্রশ্নে বলা আছে, কারণ মাসটা শুরু হচ্ছে সানডে থেকে। ঠিক তার 7 দিন পর 8 তারিখ হবে সানডে, ঠিক তার 7 দিন পর 15 তারিখ হবে সানডে, ঠিক তার 7 দিন পর 22 তারিখ হবে সানডে, ঠিক তার 7 দিন পর 29 তারিখ হবে সানডে। তাহলে কটা সানডে হবে এই মাসে, আমরা টোটাল সানডে কটা পাবো না, 5টা সানডে পেলাম। অর্ডিনারি ডে কটা পাবো, অর্ডিনারি ডে অর্থাৎ সানডে নয় যেগুলো, 25টা পাবো, আর 30 দিনের মাস বলাই আছে। তাহলে 5টা সানডে ডে টোটাল ভিজিট করছে কজন, 5 × 510। 25টা অর্ডিনারি ডেটে টোটাল ভিজিট করছে কজন, 25 × 240। তাহলে মাসে টোটাল ভিজিট করছে কজন, 25 × 240, 25 × 240 প্লাস 5 × 510। এভারেজ চেয়েছে, বাই 30 করে দেবো, কারণ 30 দিনের মাস। 0 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 1 3 4 5, 21, 3 7 21, 3 8 24, 25 আর 8 কত হয়, 200 হয়, 5 আর 17 কত হয়, 85 হয়, 285 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি করব, যদি মানডে দিয়ে বলতো কোনো অসুবিধা নেই, মাসে কটা মানডে আছে আমরা বের করে নিতাম, আর বাদ বাকিগুলো অর্ডিনারি দে, কারণ মানডেতেই তো 510 আসে আর বাদ বাকিতে 240 দিন আসে। এরকমভাবে অঙ্কটা করব, একদমই সহজ অঙ্ক, কিচ্ছু কঠিন নেই। এর পরের প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিজিএল এ প্রচুর আসে এই ধরনের প্রশ্ন। এই প্রশ্নটা বোঝার জন্য একটা কনসেপ্ট বুঝতে হবে। দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 0। 20টা সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে 0। খুব ভালো কথা, তাদের গড় 0, তার মানে টোটালও 0। অফ দেম অ্যাট দ্য মোস্ট হাউ মেনি মে বি গ্রেটার দেন 0। তাহলে এই 20টা সংখ্যার মধ্যে কটা সংখ্যা 0-র থেকে বড় হতে পারে। আমি একটা কেস বোঝাই তোমাদের। ধরো 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার এভারেজ হচ্ছে 0। তাহলে 5টা সংখ্যার মধ্যে সব থেকে বেশি কটা সংখ্যা 0-র বেশি হতে পারে, আমি বলবো 4টে সংখ্যা হতে পারে। কেন, কারণ ধরে নাও একটা সংখ্যা 1, আর একটা সংখ্যা 2, আর একটা সংখ্যা 3, আর একটা সংখ্যা 4। ওকে, এবার বলেনি তো যে সংখ্যাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এর পরের সংখ্যাটাই এদের যোগফলের সমান যদি হয়ে যায়, অর্থাৎ এই যে 4টে সংখ্যা, প্রথম 4টে সংখ্যাদের যোগফল কত দাঁড়াচ্ছে 10, এই পরের সংখ্যাটাই যদি এদের 4টে সংখ্যার যোগফল হয়ে যায় এবং নেগেটিভ সংখ্যা হয়ে যায় -10 হয়, তাহলে দেখো
আলটিমেটলি এদের এভারেজটা 0ই বেরোবে, 0/5, তার মানে 5। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে সর্বোচ্চ যতগুলো সংখ্যা থাকবে, 20টা সংখ্যা আছে টোটাল, তাহলে সর্বোচ্চ ঠিক এর থেকে একটা কম সংখ্যা 19টা সংখ্যাই এখানে 0 থেকে বড় হতে পারে, 19টা সংখ্যাই 0 থেকে বড় হতে পারে। কারণ এর পরে যে সংখ্যাটা পড়ে থাকবে, যে রিমেইনিং নাম্বার, সেটাই যদি এই 19টা সংখ্যার যোগফলের সমান এবং একটা মাইনাস নেগেটিভ নাম্বার হয়, তাহলে কিন্তু এইটা আলটিমেটলি তাদের যোগফলটা বা সামেশনটা 0 হয়ে যাবে, এবং সামেশন 0 হলেই তাদের এভারেজটাও 0 হয়ে যাবে। তাহলে যদি বলা থাকতো যে দ্য এভারেজ অফ 200 নাম্বারস ইজ 0, অফ দেম অ্যাট দ্য মোস্ট হাউ মেনি মে বি গ্রেটার দেন 0, ম্যাক্সিমাম কটা তার মধ্যে 0 হতে পারে, তখন উত্তর হতো 199। এখানে 20টা নাম্বার বলেছে, তাহলে উত্তর হবে 19টা নাম্বার তাদের মধ্যে সব থেকে বেশি 0 বড় হতে পারে। 20টা নাম্বার হবে না, কারণ 20টা নাম্বার হলে তো ব্যালেন্স হবে না। 19টা নাম্বার পজিটিভ হতে পারে, একটা নাম্বার নেগেটিভ হতে পারে, এবং সেটার ভ্যালু ওই 19টা নাম্বারের সামেশনের সমান। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 24 ডিগ্রি। খুব ভালো কথা, দুটো অ্যাঙ্গেল আছে ট্রায়াঙ্গেলে, তাদের ডিফারেন্স হচ্ছে 24 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি a মাইনাস বি, এটা হচ্ছে 24। দ্য এভারেজ অফ দ্য সেম টু অ্যাঙ্গেলস ইজ 54, তাদের এভারেজ হচ্ছে 54, তাহলে তাই টোটাল কত? 54 ইন্টু 2। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল? এখান থেকে আমরা 2 এর ভ্যালু পেয়ে যাবো, এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই, 108 প্লাস 24, 8 4 12, 2 2 আর 1 3, 132। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম 2 6 12 12, 66 ডিগ্রি। এর ভ্যালু পেয়ে গেছি আমরা 66 ডিগ্রি। তো আমরা বি এর ভ্যালু পেয়ে যাব, বি এর ভ্যালু কত হবে না a মাইনাস 24, অর্থাৎ 66 মাইনাস 24 ডিগ্রি, অর্থাৎ 4 5 6 42 ডিগ্রি। এবার সি এর ভ্যালু, আরেকটা যে অ্যাঙ্গেল থাকবে, তার ভ্যালু হবে 180 মাইনাস 66 প্লাস 42, যেটা অলরেডি আগে বলে দেওয়া ছিল যে 108, অর্থাৎ 180 মাইনাস 108। এটা না লিখলেও চলবে, কারণ বলেই তো দেওয়া ছিল তাদের সামেশন কত, অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে এর মধ্যে সব থেকে বড় কে? সি অ্যাঙ্গেলটা। তাহলে সব থেকে বড় অ্যাঙ্গেলের ভ্যালু কত? 72। সব থেকে ছোট অ্যাঙ্গেলের ভ্যালু কত? 42 ডিগ্রি। সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক। নেক্সট, এটাও খুব ভালো প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বারস ক্যান বি রিমুভ ফ্রম দ্য সেট এস 0 2 4 5 9? অর্থাৎ একটা সেট আছে এস, তার মধ্যে কি কি সংখ্যা আছে? 0 2 4 5 এবং 9, এই কটা সংখ্যা আছে। উইদাউট চেঞ্জিং দ্য এভারেজ অফ সেট এস, তাহলে এদের এভারেজ কত বেরোচ্ছে? এই সেট এস এর এভারেজ কত বেরোচ্ছে? 9 5 4 9, 9 10 11, 11 9 20, 20 বাই 1 2 3 4 5, 20 বাই 5, অর্থাৎ 4 দাঁড়াচ্ছে। এদের এভারেজ কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার বলছে কোন সংখ্যাটাকে আমি যদি সেট থেকে হটিয়ে দিই, তাহলে এভারেজে কোনো ফরক পড়বে না, এভারেজের কোনো পার্থক্য হবে না। অপশন টেস্ট করে করব, আমি কি যদি 0কে হটাই তাহলে কি এভারেজে পার্থক্য হবে? দেখি, 20 বাই 4, হ্যাঁ এভারেজে পার্থক্য যথেষ্ট হচ্ছে, 5 হচ্ছে এভারেজ। 2কে যদি হটাই তাহলে কত হবে? না দেখো, টোটাল সামেশন ছিল 20, 20 থেকে 2 কমে গেল 18, হ্যাঁ পার্থক্য হচ্ছে। 4কে যদি হটাই, 20 মাইনাস 4 16, তাহলে তাদের এভারেজও কিন্তু এখন সেই 4ই হচ্ছে, কারণ 4টে সংখ্যা হয়ে গেল। আমি যদি 4কে হটিয়ে দিই, তাহলে সেটটা কি দাঁড়ালো? নতুন সেটটা কত দাঁড়ালো? 0 2 5 9। এদের সামেশন কত দেখো? 9 10 11 11 5 16, তাহলে এদের এভারেজ কত? 16 বাই 4 4। তাহলে এভারেজে কোনো পার্থক্য হচ্ছে না, এভারেজের কোনো ফারাক হচ্ছে না, সেই কারণে উত্তর হবে 4। 4কে যদি আমরা হটিয়ে দিই, তাহলে আমাদের এভারেজের কোনো পার্থক্য হবে না। তো এটা আমরা অপশন চেক করেই করব সব সময়। নেক্সট, একদম সহজ অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে। এভারেজের প্রথম দুটো পার্ট তোমাদের করেছি, সেকেন্ড পার্টেও তোমাদের খুব কঠিন কঠিন কিছু অঙ্ক করিয়েছি। আজকের পার্টে কঠিন সহজ মিলিয়ে করালাম। সেকেন্ড পার্টে 13টা অঙ্ক ছিল, ফার্স্ট পার্টে ওরকম 15টা মতো অঙ্ক ছিল, আজকেও 16টা অঙ্ক। এর বাইরে আর এভারেজের কোনো অঙ্ক করতে হবে না, কোনো অঙ্ক আসবে না। এই যে 45টা মতো অঙ্ক করালাম, এটাই যদি ভালো করে করো, এটাই তোমার কাছে এনাবে। এই কটাই প্র্যাকটিস করবে, সবই পেরে যাবে। এ ফ্যামিলি কনসিস্ট অফ 2 গ্র্যান্ড পেরেন্টস। একটা ফ্যামিলিতে 2জন গ্র্যান্ড পেরেন্ট আছে। আচ্ছা, খুব ভালো কথা, 2জন পেরেন্ট আছে এবং 3জন গ্র্যান্ড চিলড্রেন আছে। দ্য এভারেজ এজ অফ দ্য গ্র্যান্ড পেরেন্টস ইজ 67 ইয়ার্স। তাহলে টোটাল 2জন গ্র্যান্ড পেরেন্টের এজ কত? 67 ইন্টু 2।
তারপর বলছে দ্য এভারেজ এজ অফ দ্য পেরেন্ট ইজ 35 ইয়ার্স, তাহলে দুজন পেরেন্টের টোটাল এজ কত 35 ইন্টু 2, এবং গ্র্যান্ড চিলড্রেনের এভারেজ এজ হচ্ছে 6 বছর, তাহলে তিনজন গ্র্যান্ড চিলড্রেনের টোটাল এজ কত 3 গুণ 6। হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি, এদের সামেশন করবো আমরা। 67 গুণ 2 কত হয়, 2 সাথে 14 4, হাতে থাকলো 1 2 6 12 134, 35 2 70, 6 3 18, ক্যালকুলেট করছি 8 4 12, 7 3 10, 10 আর 1 11, 1 212। কজন মেম্বার 3 4 5 5 6 7, টোটাল 7 জন মেম্বার। তাহলে আমরা যদি সলভ করি 7 3 21, 7 3 21, তারপর থাকছে 2, আচ্ছা 7 3 10, 10 আর 1 11, এখানটা একটা ভুল হয়েছে, এখানে 222 হবে, এখানে যোগে ভুল হয়েছে, এখানে যোগে হবে 222। তো 7 3 21, 1 12, 7 আর 1 7, 31 পূর্ণ 5 এর 7, 31 হোল 5/7 ইয়ার্স তাদের এভারেজ এজ দাঁড়ালো। কিছুই না, এখানে ভুলটা কি করবে জানো তোমরা, তোমরা এখানে দুইজন গ্র্যান্ড প্যারেন্ট না নিয়ে তিনজন নিয়ে নেবে, দুজন প্যারেন্ট না নিয়ে একজন প্যারেন্ট নিয়ে নেবে, তিনজন গ্র্যান্ড চিলড্রেন না নিয়ে দুজন নিয়ে নেবে। এই ভুলটা করবে না, এই কারণে প্রশ্নগুলো খুব পড়া জরুরি, আর এই কারণেই আমি এই প্রশ্নগুলো তোমাদের দিয়েছি। এই ছিল তোমাদের এভারেজের অঙ্ক। আশা করি প্রত্যেকের এই 3টে ক্লাস থেকে এভারেজের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। এর বেশি আর কোনো এভারেজের কোনো কিছু সলভ করার তোমার সাধারণত প্রয়োজন নেই, কারণ এই 45টা অঙ্কই না, 45 ধরনের অঙ্ক। এভারেজের যতগুলো অঙ্ক হয় তোমাদের 3টে ক্লাসে আমি করে দিয়েছি, এই কটাই ভালো করে করো। আমার মেথডগুলো দেখে কোনো জায়গায় যখন নতুন প্রশ্ন পাবে, প্রশ্নে বিভিন্ন পরীক্ষার প্রশ্নে এভারেজের প্রশ্ন পাবে, সেইগুলো আমার মেথড দিয়ে সলভ করো, সবই তুমি পারবে, কোনো কিছুতে তোমার কোনো অসুবিধা হবে না। সবাই খুব ভালো থেকো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো করে পড়াশোনা করো।